বোমা গুলি এই 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 পশ্চিমবঙ্গ বারুদের স্তূপের উপর এসে দাঁড়িয়েছে। কোথায়? সন্দেশখালিতে। এক এক রাস একটা এনএসজি রাতের সেই আমি বলছি তো এই বাংলা রবীন্দ্রনাথের বাংলা, এই বাংলায় গুলি বন্দুক ভোট আসলেই এসব। গোটা সন্দেশখালি ছমছমে পরিবেশ, তৃণমূল বলছে শান্ত আছে। কি বলবো? তৃণমূলের যেটা শান্তি, সেখান থেকে তো মানুষের অশান্তি শুরু হয়ে যায়। বিষয়টা হচ্ছে শুধু আজকে সন্দেশখালি কেন, আমরা বর্ধমানে দেখিনি পরপর বিস্ফোরণ হয়েছে। তৃণমূল বকটুতে বিস্ফোরণ হয়েছে, তৃণমূলে এখন জেলে থাকা নেতা মনে হচ্ছে প্রেশার কুকার বার্স্ট করেছে। তো তৃণমূল যবে থেকে ক্ষমতায় এসছে, টেররিস্টরা এই রাজ্যকে বেছে নিয়েছে তাদের স্বর্গরাজ্য হিসেবে আমরা দেখতে পাচ্ছি। কখনো পাঞ্জাব থেকে, কখনো অন্য রাজ্য থেকে টেররিস্টরা মনে করছে এখানে খুব শান্তিতে থাকা যায়, এখানে টেররিস্টদের শেল্টার দেওয়া হয়। এবং যে আজকে যে সন্দেশখালির যে তদন্তটা হচ্ছে, এটা কিন্তু কোর্ট মনিটরেড। সিবিআই গিয়েছে এবং সেখানে সিবিআইকে সঙ্গে নিতে হয়েছে এনএসজি, একটা রোবট। পশ্চিমবঙ্গতে আর কদিন বাদে 2 মে বাঙালি রোবট মানে অনুকূল বোঝে, বিদুশেখর বোঝে। সেই বাঙালিকে দেখতে হচ্ছে রোবট গিয়ে কি একটা প্যাকেট বার করেছে ঝোপের থেকে, সেই প্যাকেটে কী আছে আমরা জানি না, সে তারা বার করুন, বাঙালিকে মুক্ত করুন, জীবনকে বাঁচান। আমার একটা কথা, সন্দেশখালিতে কি হয়েছে সারা ভারতবর্ষ জানতে চায়। যেমন মমতা বন্দ্যোপাধ্যায় হাতরাসে গিয়েছেন, মণিপুরে গিয়েছেন, সন্দেশখালির মেয়েদের কাছে তিনি রাজ্যের ভারতবর্ষের এই মুহূর্তের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী হিসেবে ফেলারি বসাক থেকে শুরু করে, তাপসী মালিক থেকে শুরু করে যাদের পাশে উনি দাঁড়িয়েছিলেন, সন্দেশখালির মেয়েদের কাছে পুলিশ মন্ত্রী হিসেবে, মমতা বন্দ্যোপাধ্যায় হিসেবে একবার তিনি যেতে পারলেন না। ওর এতখানি কম্পালশন শেখ শাহজাহানের কাছে যে অ্যাসেম্বলিতে দাঁড়িয়ে ওকে বলতে হচ্ছে কী করেছে শাহজাহান। অর্থাৎ দলটাতে সংগঠন করবার, ভোট নিয়ে আসার জন্য সুস্থ রুচির, সুস্থ কালচারের মানুষ আর নেই। এইসব টিএমসি আজকে যারা নিচের তলায় আছে, তারা সমস্ত আমরা জানি বামপন্থী ছিল এককালে, বামফ্রন্টের লোকগুলোকেই আজকে তারা জামা বদল করে তৃণমূলে ঢুকেছে। তাই জন্যই না তৃণমূলের এত বড় স্লোগান, বদলা নয় বদল চাই। কারণ বদলা যদি নিতে হতো তাহলে ওর এই কাঙ্ক্ষিত বদল আসতো না। উনি একবার গত বছর যখন চাকরি নিয়ে তুমুল, তখন ওরাই সামনে আনলেন চিরকুটে চাকরি। কিন্তু দেখতে পেলাম যে চিরকুটে চাকরি আলোচনা হতেই রাজ্যে একটা দাঙ্গা এসে গেল। দাঙ্গার আবহে চিরকুট ঢাকা পড়ে গেল। অর্থাৎ চিরকুট যদি সামনে আসতো তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় আজকে মুখ্যমন্ত্রী হওয়ার নেপথ্য অনেক কাহিনীও সামনে আসতে পারতো। এটাকে দ্রুত ধামাচাপা দেওয়ার জন্য আমরা জানি এই রাজ্যেরই একজন প্রাক্তন মুখ্যমন্ত্রী বলেছে যে সরকার না চাইলে দাঙ্গা হয় না, সরকার চাইলেও দাঙ্গা হয়ে গেল। তো আজকে যে এই যে ইলেকশন আসছে এবং আমরা দেখতে পাচ্ছি বোমা গুলি চারটিখানি ব্যাপার নয়, সে বিরাট। আমি একটা বহুল প্রচারিত সংবাদ মাধ্যমটা ছবি দেখাচ্ছে এবং সারাদিন আমরা যা টিভিতে দেখতে পাচ্ছি বিভিন্ন চ্যানেলে, এ তো সাংঘাতিক অবস্থা। এবং এই যে যোগটা, এটা শুধুমাত্র মানে এর আত্মীয় হয়, বোধহয় বোনের স্বামী হয়, সেও পঞ্চায়েত প্রধান, শেখ শাহজাহানের আত্মীয়, এবং এর আবার বাংলাদেশ যোগও রয়েছে এবং বিদেশের অন্য কোনো স্টেটে, অন্য কোনো রাজ্যের সাথেও এদের যোগাযোগ রয়েছে। এবং এগুলো মমতা বন্দ্যোপাধ্যায় জানে না যে ন্যাকামিটা উনি করে থাকেন। যে আমি তো জানতাম না, 2016-তে বলেছিলাম, আমি তো জানতাম না কেলেঙ্কারি, যেটা আর কি চিটফান্ডের পরে বলেছেন আমি তো জানতাম না। তো ওর এক্ষেত্রে আর জানতাম না ন্যাকামিটা করছেন না। কুণাল ঘোষ আসরে নেমে পড়েছে, একেবারে পরিষ্কার বলছে যে বিজেপির বাড়িতেও যখন বোমা পাওয়া যাচ্ছে, এটাও পাওয়া যাচ্ছে। কোথায় একটা পরিত্যক্ত বাড়ি, সেখানে কতগুলো কি পাওয়া গেল, কারা গেল রাতের বেলা, সেই গিয়ে উদ্ধার হলো, তার দায় তৃণমূল কেন নেবে? এ তো এই বিজেপির একটা টিম যেখানে সেখানে এগুলো রাখছে, এবং এগুলো তো বিজেপিরই চক্রান্ত। বক্তব্য কে রাখছেন? কুণাল ঘোষ। একদম ঠিক, একদম আমি ওর সাথে সহমত পোষণ করে বলছি। বিজেপি এই রাজ্যে 77, অফিসিয়ালি আনঅফিসিয়ালি 70-এরও কম।
এমএলএ নিয়ে কোথায় বোমা গুলি রাখছে, যদি রাজ্যের পুলিশ মন্ত্রী, যিনি কিনা মুখ্যমন্ত্রীও বটে, তাদের কাছে যদি খবর না থাকে, তাহলে এটা কুণাল ঘোষের থেকে আমি লজ্জা আশা করি না। রাজ্য সরকারের অন্তত লজ্জা পাওয়া উচিত। রাজ্য সরকার তাদের কত বড় গোয়েন্দা দপ্তরের ব্যর্থতা যে এই রাজ্যে বিরোধী পরিষদ থেকে এত বোমাগুলি আনা হচ্ছে, এত কিছু ষড়যন্ত্র করা হচ্ছে, ওরা কিছুই জানতে পারছেন না। এর থেকে তাহলে সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ, যারা তৃণমূলকে ভোট দেয় লক্ষ্মীর ভাণ্ডারে এবং স্বাস্থ্যসাথীর আশায়, তাদের তো জীবন বিপন্ন। আজকে যদি এই বাড়িতে আজকে যদি কোনোভাবে এই বোমাগুলিগুলি বিস্ফোরণ ঘটতো, তাহলে কত সাধারণ মানুষের মৃত্যু হতো, কত জীবন চলে যেত, কত বাচ্চা অনাথ হতো। তার দায় তৃণমূল তো পয়সা দিয়ে মিটিয়ে দিত, তারপর পয়সার উপর আর কিছু থাকে না। একদমই তাই। আমরা সেদিকে নজর রাখবো। রাজ্যের আইবি রয়েছে, খুব আমাদের রাজ্যের আইবি কিন্তু কলকাতার একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাদের কাছে খবর পৌঁছলো না, অথচ নদী পথে বাংলাদেশ হয়ে চলে এলো। এখন এই বাংলাদেশ থেকে যে যোগ রয়েছে, সেই যোগে কিন্তু একদিকে যেমন এইটা আইবিরও একটা ব্যর্থতা, সেক্ষেত্রে আরেকটা কথা বামপন্থীরা তুলছে যে নদী পথে বাংলাদেশ থেকে পেরিয়ে ভারতে চলে এলো, পশ্চিমবঙ্গে বর্ডার সিকিউরিটি ফোর্স কী করছিল? যেই পথ থেকে আসার কথা, নো ম্যানস ল্যান্ডেই তো আটকে দেওয়ার কথা, যে এ রাজ্যে কী ঢুকছে। তাহলে ব্যর্থতা বিএসএফ, ব্যর্থতা রয়েছে আইবির। এক্ষেত্রে বিজেপির দিকেও তো আঙুল উঠে আসছে। বিএসএফকে এই রাজ্যে কাজ করতে দেওয়া হয় না। বিএসএফ এই রাজ্যে জমি চাইলে সেখানে তারা তাদের কর্মকাণ্ডকে আরও কুশলতাকে বাড়ানোর জন্য যদি তারা কোনো অফিস তৈরি করতে চায়, বা যে ধরনের রাজ্য সরকারের সহায়তা দরকার লাগে, সবটাই তো দিল্লি থেকে নিয়ে এসে হবে না। বর্ডারটা তো রাজ্য সরকার যৌথ সহায়তা সাপোর্টের প্রয়োজন। এখানে রাজ্য সরকার থেকে বিএসএফ কোনো সাপোর্ট তো পাই না। উল্টে বিএসএফের নামে 2021 সালে আমরা দেখেছি ইলেকশন কমিশনে গিয়ে বিএসএফের নামে এবং বিভিন্ন দপ্তরে যেখানে নালিশ করা যায়, বিএসএফের নামে গিয়ে নালিশ করা হয়েছে যে বিএসএফ নাকি ভোটের ক্ষেত্রে সমস্যা তৈরি করছে। বিএসএফ বিজেপির সুবিধা করে দিচ্ছে। অল্প কিছু আগে একটি শিশু মৃত্যু ঘটেছে, সেক্ষেত্রেও বিএসএফের নাম জড়িয়ে দেওয়া হচ্ছে এবং মমতা বন্দ্যোপাধ্যায় ইলেকশনের মধ্যেও বিএসএফকে অ্যাকিউজ করার চেষ্টা করেছেন। তো বিএসএফকে যেখানে সহায়তাই দেওয়া হয় না কাজ করবার, বিএসএফেরও তো কাজ করার জন্য রাজ্য পুলিশের সহায়তার প্রয়োজন। রাজ্যের পুলিশ মন্ত্রীকে এটা বুকে হাত রেখে বলতে পারবেন, তারা সেই যে বন্ধুত্বপূর্ণ যে পরিবেশ তৈরি করে রাখা উচিত যৌথভাবে কাজ করে সিকিউরিটিটাকে এনশিওর করার জন্য, সেইটাকে এই রাজ্যে বিএসএফ পায়। তবে তো বিএসএফ যদি এতটা পাওয়ার পরে যদি বিএসএফ কাজ করতে না পারে, তাহলে তাদের ব্যর্থতা। বিএসএফ অনেক ক্ষেত্রেই কাজ করবার সুযোগ এ রাজ্যে পায় না। একদমই তাই। আমি একটু অন্য প্রসঙ্গে চলে যাচ্ছি। 2016 সালের যে প্যানেল বাতিল হয়ে গেল, শিক্ষকতা একটা মহান পেশা বলে জানতাম, সেইখানে নিয়োগের দুর্নীতি। এবার শিক্ষকদের স্থান হলো ঠিক গাছতলায়, যোগ্য অযোগ্য গুলিয়ে গেল। হাইকোর্টের রায় মানছেন না মুখ্যমন্ত্রী, এদিকে সুপ্রিম কোর্টে যাবেন বলছেন। এই রকমই একটা আদালতের বিরুদ্ধে মন্তব্য করে ফেলেছেন। এদিকে শিক্ষকরা কোথায় যাবে, কি অবস্থা? দুর্নীতির জাল একটা শিক্ষকতার মতো মহান পেশায়, সেখানেও কালি। কি বলবো? এখন পশ্চিমবঙ্গে অনেক কিছু ছিল না, শিল্প ছিল না, না থাকার কারণে পশ্চিমবঙ্গকে এক সময় অন্ধকার নগরীয় বলেও দেখে দিয়েছিল এক প্রাক্তন প্রধানমন্ত্রী। সেই পশ্চিমবঙ্গে একটা জিনিসই ছিল, শিক্ষা ব্যবস্থাটা অন্তত গ্রামেরা অনেকটাই বেসরকারিকরণ করে যে শিক্ষা ব্যবস্থা, সরকারি শিক্ষা ব্যবস্থা মেরুদণ্ড অনেক ক্ষতিগ্রস্ত করেছে। তৎসত্ত্বেও একটা সরকারি ক্ষেত্রে নিয়োগটা, আমরা ভালো শিক্ষক আমরা জানতাম পাওয়া যায় সরকারি স্কুলগুলিতে। এবার বদল হলো। বদলের পরে যেটা অরাজকতা, কারণ ওটা ছিল তোমার একটা রাজনৈতিক দল, এই রাজনৈতিক দলটা আদর্শহীন একটা পলিটিক্যাল পার্টি, যারা এসে কোথা থেকে রোজগার করা যায়, কোথা থেকে পয়সা তোলা যায়, এটা ওদের মূল উদ্দেশ্য হলো। এইটা করতে গিয়ে শিক্ষা এবং শিক্ষা ব্যবস্থাটাকে একদম ধূলিসাৎ করে দিল।
এবং আমি সংখ্যাতত্ত্বের এক অদ্ভুত রসিকতা আমি দেখতে পাচ্ছি। বলেছিলেন একটা যে 25-75 ভাগে আর কি পয়সা ভাগাভাগি করে পয়সা তুলতে। আজকে দেখতে পেলাম যে শিক্ষক যারা আর কি বরখাস্ত হলেন যে 2016 যে প্যানেলটা, সেখানে 25,750 জনই আছেন। কি অদ্ভুত সংখ্যাতত্ত্বের রসিকতা। তো এবার প্রশ্ন হচ্ছে যে এতগুলি ওয়েমের শিট যেগুলো ট্যাম্পার্ড করা হলো, যেগুলো ডিজিটাল লকারে রাখা উচিত ছিল বলে আমরা জানতে পারছি একজন যিনি প্রথম এসএসসি এই নতুন সরকারের 2011-তে যিনি এসএসসি চেয়ারম্যান ছিলেন, তিনি বলেছেন যে তিনি নাকি ডিজিটাল লকার করেছিলেন এই সমস্ত ওয়েমের শিটকে সিকিউরড রাখার জন্য, সেফলি রাখার জন্য। কিন্তু সেই সরকারি ডিজিটাল লক সিস্টেমটাকে ইউটিলাইজ না করে বেসরকারিভাবে অন্য জায়গা থেকে আউটসোর্স করে এরা লিখেছে, সেটাকে সেভাবেই সেখান থেকেই নষ্ট করে দেওয়া হয়েছে। এবং বারংবার চাওয়া সত্ত্বেও যোগ্য অযোগ্যের যে বর্তমান চেয়ারম্যান তো বলেছেন, আমি সংখ্যাটা যদি ভুল না হয় বলতে পারি 4473 4473 জনের মাত্র ওএমএস শিট টেম্পার্ড, বাকিগুলো নাকি ঠিকই আছে। কিন্তু সেই ঠিকই আছে তাকেও আদালতের কাছে কিছুতেই পেশ করেনি বা তদন্তকারী সংস্থার সামনে আনতে না দেওয়ার কারণে যে সিদ্ধান্ত নিতে আদালত বাধ্য হয়েছে, সেটা এবার দেখা যাক সুপ্রিম কোর্ট সেখানে কি করবে আমি জানি না, সেটা আইনি ব্যাপার। কিন্তু রাজ্য সরকারের গাফিলতির কারণে আজ এতগুলি মানুষ তাদের রুজি রুটি থেকে বঞ্চিত হলো। এবং আমার ধারণা 2016 পর থেকে যে কটা প্যানেল এই যাবত হয়েছে, তারা সবাই একই পদ্ধতিতে আর কি নাল অ্যান্ড ভয়েডই হবে। কারণ কেস লস হিসেবে 2016কেই সামনে রাখা হবে। কারণ 2016 থেকেই যত রকম মানে বেনিয়ম চালু হয়েছে বলে দেখা গিয়েছে। তো তার এই যাবৎ যতগুলি আর কি হয়েছে, সকলেরই ভবিষ্যৎ অর্থাৎ ঝুলেই রইল। একদমই তাই। আরও নতুন করে 10 লক্ষ চাকরি, কি মনে হচ্ছে 10 লক্ষ চাকরি কি প্রতিশ্রুতি, নাকি আবার সেই ভোটের আসলেই যেরকম প্রতিশ্রুতি দেওয়া হয় সেইটা, নাকি বাস্তবে ঘটতে পারে 10 লাখ? গাজর মানে বোঝেন, গাজর ঝোলানো মিথ্যে কথা বলছেন। 10 লক্ষ চাকরি গিয়েছে মানুষের, 1200 দিনের ওপর বাংলার মানুষ চাকরি নিয়ে বসে আছে, যেটার জন্য উনি মুখ্যমন্ত্রী দেখাও পর্যন্ত করেন না, এদের সামনে জানও না, এবং কীভাবে এরা আরও সমস্যায় পড়তে পারে তার রাস্তা পাকা করেন। এই যে 10 লক্ষ কথা উনি বলছেন, এই মিথ্যে কথা বলে গ্রামের গরিব যুবকদেরকে বা একটা সম্প্রদায়কে উনি ঠকান, যাদেরকে উনি ভোটের পরে বলেন দুধ দেওয়া গরু, এবং যুব সমাজকে, নারী জাতিকে, সবাইকে, আপামর বাঙালিকে আবার বোকা বানিয়ে নিজের ভোট ব্যাংককে অক্ষুণ্ণ রাখার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় মিথ্যাচার করছেন। একদমই তাই। আমি একটা জিনিস একটু খুব জানতে ইচ্ছা হচ্ছে যে এই তো বন্দুকের কথা হলো, গোলা বারুদ এসবের কথা হলো, আমি বলছি নির্বাচন আসলে অন্য রাজ্যের ছবিটা ঠিক থাকে, কিন্তু আমার রাজ্য পশ্চিমবঙ্গ, আমার আপনার রাজ্যে জায়গায় জায়গায় এই গোলা বারুদ বোম মারামারি, এই যে এই ছবি কবে বদলাবে? আমি বলছি বিজেপি যদি আমি ধরেও নিই যে ক্ষমতায় আগামী দিনে আসবে, সেই জায়গায় কি বই না বন্দুক? 1951 সাল থেকে এই সংস্কৃতি বাংলায় চলছে, দিয়ে বাড়তে বাড়তে এমন জায়গায় হয়েছে, আগে আমরা ইউপি বিহার বলতাম, এখন ইউপি বিহারের থেকে বাংলায় আমরা যে ইলেকশন হচ্ছে, সবচেয়ে বেশি বাহিনী মোতায়েন করতে হয়েছে এই রাজ্যে। এমনি ভোট সংস্কৃতি নামতে নামতে এমন তলানিতে এসেছে। বিজেপি কোনো ম্যাজিক ওয়ান্ডস নিয়ে তো আসবে না যে রাতারাতি বই হয়ে যাবে। তবে নিশ্চয়ই ট্রায়েড অ্যান্ড টেস্টেড যারা, তারা যখন একেবারেই ব্যর্থ হয়েছে, নতুন শক্তিকে আমরা সুযোগ কেন দেব না? নতুন প্রজন্ম তো নতুন শক্তিকে সুযোগ দিতেই পারে। সুযোগ দিয়ে দেখা যায় বাঙালির তো এমনিই পোড়া মুখ, দেখাই যাক না কী হয়। কতগুলি আসন আমি ঠিক জেনে নেব যে কতগুলি আসন কুণাল ঘোষ ভবিষ্যৎবাণী করেছেন, এবারও করেন। উনি বলছেন যে 5 থেকে 11টা আসনের মধ্যে সীমাবদ্ধ থাকবে ভারতীয় জনতা পার্টি, এবং বাম কংগ্রেস খাতা খুলছে না, কিন্তু তৃণমূলের আসন উনি আরও বাড়াচ্ছেন, 30 থেকে 35 ভোট শতাংশ আরও বেশি, 62 থেকে 65% সম্ভব। আমার পাশে কি কোনো টিয়া পাখি আছে? পুরনবাবুর পাশে হয়তো টিয়া পাখি আছে,
বা উনি জানেন ওর ওর দলের কর্মীরা গত নির্বাচনে গত পঞ্চায়েতে ব্যালট খেয়েছে, এবার হয়তো ইভিএম খাওয়ার প্ল্যান আছে, তাই ওরা এই ধরনের অসম্ভব কথা বলছেন। যে রাজ্যে মন্ত্রীর বাড়ির থেকে এবং তার বান্ধবীর বাড়ির থেকে কোটি কোটি টাকা পাওয়া যায়, যে রাজ্যের একজন মানুষ যিনি নিজেকে স্বঘোষিত ঘোষিত যুবরাজ বলেন, তার কি সোর্স অফ ইনকাম আমরা জানি না। 3000 পুলিশ তাকে কেন তাকে সবসময় সিকিউরিটি প্রোভাইড করে আমরা জানি না, এবং তার ল্যাভিশ জীবনযাপনের সোর্সটা কি কাকুর গলা সবে মিলেছে। আগে আগে দেখো হতা হয় ক্যা, এটা 5 হবে না 11 হবে না। কুণালবাবু তো হচ্ছে যা বলেন তৃণমূলের ভালো করার জন্য বলেন না, উনি কারণ কোনো যুক্তিগ্রাহ্য কারণ নেই উনি তৃণমূলের ভালো চাইবেন। হয়তো উনি বকলমে যা বলার বলে দিয়েছেন, বুঝো লোক যে যার সন্ধান। আমি একটা ছোট্ট প্রসঙ্গ দিয়ে শেষ করব, সিপিএমের প্রসঙ্গ। সিপিএম পরিষ্কার সদাই যা বলতে থাকে, এবারও তাই বলছে। আরএসএসের তো দুটো ফুল, একটা পদ্ম ফুল আর একটা তৃণমূল। ব্যাপারটা হচ্ছে যে যাদের ভোট নাই তাদের কথার দাম নাই। এই রাজ্যে 2021, 2019 যে রাজনৈতিক দলের 0 থেকে 0 অবস্থান হয়ে যাচ্ছে, তারা এখন কোন খড়কুটাকে ধরে বাঁচবে? তাদের এখন বিজেপির সাথে তৃণমূলকে না মিলিয়ে বা আবল তাবল করে, যে কংগ্রেসকে একসময় ফেলে 2008 সালে সরকার ফেলতে উদ্যত হয়েছিল, এখন তাদের বাঁচার রাস্তা হয়েছে কংগ্রেসের হাত আঁকড়ে কোনো ক্রমে বাঁচা। এহেন রাজনৈতিক দল যারা যে মতবাদকে সারা পৃথিবী মোটামুটি ডিসকার্ড করেছে, ত্রিপুরাতেও তাদের মাটি নেই। আর এই রাজ্যে কংগ্রেসকে নিয়ে চলছে, আবার কেরালাতে দেখা যাচ্ছে কংগ্রেসের সাথেই যত লড়াই। এত সেলফ কন্ট্রাডিকশন নিয়ে এই ধরনের বোকা বোকা কথা না বলা ছাড়া আসলে যুক্তি তো কিছু নেই। যেখানে মানুষ যুক্তি হারায় তখনই মানুষকে অযৌক্তিক আবল তাবল তৈরি করতেই হয়। এগুলো হচ্ছে সেই আবল তাবল ননসেন্স কথাবার্তা। এতে ওরা হচ্ছেন এই মুহূর্তে সুকুমার রায়কে বাঙালি হারিয়েছে, আমরা পেতে পাচ্ছি বামফ্রন্টদেরকে।